আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আমরা হেডেকেই দেখতে পাচ্ছি আজকের আলোচনা করব অ্যান্টি টিউবারকুলার ড্রাগস নিয়ে। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস মানে কি? যে ওষুধগুলো আমরা টিবি রোগের এগেনস্টে ইউজ করে থাকি। টিবি অর্থাৎ টিউবারকুলোসিস ইটস ভেরি মাচ আ ক্রনিক গ্রানুলোমাস ডিজিজ স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ, সাউদার্ন এশিয়ার এরিয়া, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। ঠিক আছে, এই সব জায়গাগুলোতে টিবির প্রিভ্যালেন্স এখনো অনেক বেশি দেখা যায়। এই টিবি মেন কজেটিভ এজেন্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেখা গেছে এখনো পর্যন্ত ইন্ডিয়ায় কিন্তু ওয়ান অফ দ্য বিগ হাইয়েস্ট টিবি বার্ডেন কান্ট্রি রয়েছে অনেক বছর ধরে। পাস্ট মেনি সেঞ্চুরিজ ধরে দেখা যাচ্ছে যে টিবি কিন্তু অনেক বেশি ইন্ডিয়াতে প্রোগ্রেস হয়েছে, যার জন্য ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের দেশে প্রথম থেকেই টিবির প্রিভ্যালেন্সকে কন্ট্রোল করার জন্য প্রোগ্রাম শুরু হয়েছে, যার জন্য আমাদের দেশেই মাস ভ্যাকসিনেশন অফ বিসিজি শুরু হয়ে যায় 1970 থেকে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট 1997-এ RNTCB ফার্স্ট লঞ্চ করে, দ্যাট ইজ রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। সেটা 1997 সালে শুরু হয়েছিল। 2020 সালে এই RNTCPটি চেঞ্জ হয়ে NTAP-তে গেছে, দ্যাট ইজ ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। 2021 সালে আমাদের নতুন একটা মেন এম নেওয়া হয়েছে, যেই প্রোগ্রামটির নাম হচ্ছে টিবি মুক্ত ভারত অভিযান, যেটা 2021 সালে লঞ্চ করা হয়। 2017 থেকে 2025-এর এই ইয়ারের মধ্যে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া হয় আন্ডার NTEP, দ্যাট ইজ পেশেন্ট সেন্ট্রিক কেয়ার ফর টিবি এলিমিনেশন, যেটাই বলা হচ্ছে ট্রিট, প্রিভেন্ট, বিল্ড অ্যান্ড ডিটেক্ট। মানে আমি প্রথমে রোগটাকে ধরবো, তার ট্রিটমেন্ট করব, রোগ ছড়াতে বাধা দেব এবং মানুষের মধ্যে হেলথ এডুকেশন, নিউট্রিশনাল এডুকেশনসগুলো আমরা বাড়াবো, যাতে এই টিউবারকুলোসিস রোগটাকে কিন্তু এলিমিনেট করে দেওয়া যায়। এবং তার সাথে দেখা যাচ্ছে এপ্রিল 2018 থেকে নিক্ষয় পোষণ বলে একটি প্রোগ্রাম আনা হয়েছে। তাতে কি হচ্ছে, এভরি টিবি ড্রাগস বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা টিবি মেডিসিন আন্ডার ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে রয়েছে, তাদের যতদিন টিবি কোর্স চলছে অর্থাৎ ডটসের মধ্যে রয়েছে, ততদিন তারা পার মান্থ 500 রুপিস করে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাবে। এটা কেন করা হচ্ছে? ফর প্রমোটিং অ্যান্ড ফার্দার ইন প্রিভেন্টিং দ্য টিউবারকুলোসিস ডিজিজ ইন ইন্ডিয়া। যাই হোক, আজকে আমরা আলোচনা করব অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। আমি প্রোগ্রাম সম্পর্কে ছোট ছোট তথ্য দিয়ে দিলাম। তো তার একটা মেন ক্লাসিফিকেশনস করা হচ্ছে, একটা ফার্স্ট লাইন আর একটা সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন ড্রাগস কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে সব থেকে হাই অ্যান্টি টিউবারকুলার এফিসিয়েন্সিও রয়েছে এবং তার সাথে লো টক্সিসিটি রয়েছে, যেটা কিন্তু আমরা মেনলি রুটিনলি ইউজ করে থাকি। সেটাকে আমরা ফার্স্ট লাইন অফ ATD বলছি। এবং সেকেন্ড লাইন ড্রাগসগুলো বলছে এগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লো এফিকেসি থাকছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হায়ার টক্সিসিটি থাকছে, এবং এগুলো কিন্তু রিজার্ভ ড্রাগ হিসেবে ইউজ হয়। যখন আমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফেল করছে তখনই কিন্তু আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্টে যাচ্ছি। ক্লাসিফিকেশনসে কি দেখছি? ফার্স্ট লাইন ট্রিটমেন্টসের মধ্যে আছে 5খানা ড্রাগ। আইসোনিয়াজাইড, দ্যাট ইজ ডিনোটেড বাই INH or H, রিফ্যাম্পিসিন R, পাইরাজিনামাইড ZD ডিনোট করা হচ্ছে, ইথামবিউটল E অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন S। স্ট্রেপ্টোমাইসিন কিন্তু ইনজেক্টেবল ফর্মে কিন্তু ইউজ করা হয়। এবার সেকেন্ড লাইনের মধ্যে কি কি আছে? ইথিওনামাইড, সাইক্লোস্লেরিল, রিফাম্বিউটিন, all fluoroquinolones like ofloxacin, levofloxacin, moxifloxacin, এবং ইনজেক্টেবলের মধ্যে আছে অ্যাকানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন, অ্যামিকাসিন। এই ড্রাগগুলো কিন্তু ইউজ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্টি টিউবারকুলার ড্রাগসকে আমি আরেকভাবে ক্লাসিফিকেশন দেখিয়েছি, 5টা গ্রুপে ভাগ করেছি। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 অ্যান্ড গ্রুপ 5। গ্রুপ 1-এ কি বলা হচ্ছে?
দেখা যাচ্ছে ফার্স্ট লাইন ওরাল অ্যান্টিটিবি ড্রাগসগুলোকে বলা যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বেশি পোটেন্সি রয়েছে, এফিকেসি রয়েছে, বেস্ট টলারেবল মেডিসিনস এবং লেস টক্সিক এফেক্টস রয়েছে। ফার্স্ট লাইন ড্রাগস এগুলো কিন্তু ওরাল ড্রাগস, নট ইন ইনজেক্টেবল। তার মানে আইসোনিয়াজাইড, রিফ্যাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড এথামবিউটল, এই 4টি ড্রাগ এই গ্রুপ 1-এর মধ্যে পড়ছে। এরপর হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 কিন্তু এগুলোতেও ব্যাকটেরিওসিডাল এফেক্টস রয়েছে এবং এগুলোও পোটেন্ট, কিন্তু গ্রুপ 2 এর ড্রাগসগুলো কিন্তু হচ্ছে ইনজেক্টেবল ফর্ম, দ্যাট ইজ স্ট্রেপ্টোমাইসিন, কানামাইসিন, অ্যামিকাসিন, ক্যাপ্রিওমাইসিন। গ্রুপ 3 এর মধ্যে পড়ছে ফ্লুরোকুইনিনলস। ফ্লুরোকুইনিনলসগুলো আমি আগেই বললাম, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়। এবং যেই পেশেন্টে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি রয়েছে, অনেক সময় দেখা যায় যে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স অনেক পেশেন্টে দেখা হয়, তার জন্য আমরা স্পুটাম টেস্ট করে আমরা জানতে পারি। স্পুটামে ট্রুনাইট বলে একটা টেস্ট হয়, সেই ট্রুনাইটের মাধ্যমে আমরা দেখি যে পেশেন্টের টিবিটা রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্ট কিনা। তো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিদের ক্ষেত্রে কিন্তু ফ্লুরোকুইনিনলস ইউজ করা হয়। যারা ডিআরটিবি পেশেন্টস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট একটা ফ্লুরোকুইনিনলস লাইক অফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলো দেওয়া হয়ে থাকে, এবং সেই ট্রিটমেন্টটাকে আমরা কি বলছি, গ্রুপ 3। গ্রুপ 4 এর মধ্যে কি দেখা যাচ্ছে, অল সেকেন্ড লাইন ওরাল অ্যান্টিটিবি ড্রাগস, এটাও কিন্তু ডিআরটিবিতে ইউজ করা হচ্ছে। সেকেন্ড লাইনের মধ্যে কি কি পড়ছে তা আমি আগেই বলেছি, তাও আবার বলে দিচ্ছি। এথিওনামাইড, সাইক্লোস্লেরিন, ঠিক আছে, প্রোথ্রিওনামাইড, এইগুলো কিন্তু সেকেন্ড লাইন ওরাল অ্যান্টিটিবি ড্রাগস, এগুলো কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ট্রিটমেন্টে আমরা ব্যবহার করে থাকি। গ্রুপ 5 হচ্ছে এই ধরনের যে ড্রাগসগুলো ইউজ হয় সেগুলো কিন্তু ভীষণ কম এফিকেসি থাকে এবং টক্সিক এফেক্ট কিন্তু অনেক বেশি থাকে। এগুলো কিন্তু এমডিআর টিবিতে নয়, এগুলোতে হচ্ছে এক্সটেন্সিভলি যে রেজিস্ট্যান্ট টিবিগুলি হয় তাকে আমরা এক্সডিআর টিবি বলি, সেই ট্রিটমেন্টে কিন্তু আমরা এই গ্রুপ 5-এর ড্রাগসগুলো ইউজ করি, যেগুলো কি কি, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যামক্সিসিলিন, লিনেজোলিড, থায়াসেটাজোন, এইগুলো কিন্তু আমরা এই গ্রুপ 5 অফ ড্রাগসে আমরা ইউজ করে থাকি। এবার আলোচনা করব ফার্স্ট লাইন ড্রাগের ফার্স্ট ড্রাগ, দ্যাট ইজ আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইডকে আইএনএচ আর এইচ দিয়ে আমরা ডিনোট করি। এটা কিন্তু সব রকম অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্টের রেজিমেনে কিন্তু ভেরি মাচ এসেন্সিয়াল, এবং দেখা গেছে আইসোনিয়াজাইড ওয়ান অফ দ্য এক্সিলেন্ট অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। এটা কিন্তু ব্যাকটেরিওসিডাল ইন নেচার। এটা কি করে আমরা সবাই জানি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ আ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড বলে একটি কম্পোনেন্ট থাকে। আইসোনিয়াজাইড এই মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে, তারপরে সেল ওয়াল ডিপ্লেশন হয় এবং টিউবারকুলার যে পজিটিভ এজেন্টকে তাকে কিন্তু কিল করে দিচ্ছে বাই ইনহিবিশন অফ মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। এটাই প্রাইমারি ফাংশন আইসোনিয়াজাইডের। সুতরাং বোঝা যাচ্ছে সেল ওয়াল বা যেটা আমার আউটার কভারিং যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে টিউবারকুলার এজেন্টের বাঁচার ক্ষমতা অনেকাংশেই কমিয়ে দেয়। কেন একে এক্সিলেন্ট বলা হচ্ছে সেটাও কিন্তু আমরা এই প্রাইমারি মোড অফ অ্যাকশন থেকে আমরা বুঝতে পারছি। দেখা গেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই কম্পোনেন্টটা কিন্তু আয়এনএইচ অ্যাবজর্পশনে ইনহিবিট করে। আবার আয়এনএইচ কিন্তু অন্য ড্রাগসের সাথে কিন্তু ইন্টারঅ্যাকশনস করে। ফেনিটয়েন, কার্বামাজিপিন, ডায়াজেপাম, ডেরিফাইলিন বা থিওফাইলিন যেটাকে আমরা বলি, এবং ওয়ারফারিন, এদের মেটাবলিজমকে কিন্তু ব্লক করে। তার ফলে কি হয়, এই যে ফেনিটয়েন, থিওফাইলিন, ওয়ারফেরিন এগুলো কিন্তু ব্লাড লেভেলে বাড়তে থাকে এবং টক্সিসিটির কারণ হয়। সুতরাং বোঝা যাচ্ছে আইসোনিয়াজাইডের সাথে ফেনিটয়েন, কার্বামাজিপিন, ডায়াজেপাম, থিওফাইলিন, ওয়ারফেরিন এই ড্রাগসগুলো কিন্তু উইথ কজন or if not needed not used in this isoniazide treatment, এটা কিন্তু মাথায় রাখতে হবে। It's very important for MCQs questions. আইসোনিয়াজাইডে
মেন সাইড এফেক্টস দেখা যায় সেটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি কাকে বলা হচ্ছে? এখানে দেখা যায় যে আমার নামনেস, প্যারাস্থেশিয়া আমার লিম্বসগুলোতে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে দেখা যায় মেন্টাল ডিস্টারবেন্স দেখা যায়, এবং লেটলি বাট রেয়ারলি কিন্তু কনভালশনও অনেক সময় পেরিফেরাল নিউরোপ্যাথিতে দেখা যায়। এই পেরিফেরাল নিউরোপ্যাথি এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি অফ আইসোনিয়াজাইড। তার জন্য কি করা আছে, যখনই কোনো পেশেন্ট আইসোনিয়াজাইড থেরাপিতে যাচ্ছে তাকে কিন্তু প্রোফাইল্যাকটিক্যালি পাইরিডক্সিন দেওয়া হয়, দ্যাট ইজ ভিটামিন B6। সেটা কতটা দেওয়া হয়? 10 mg পার ডে। এইভাবে কিন্তু আপ টু টোটাল আইসোনিয়াজাইড থেরাপি কিন্তু যতদিন চলবে ততদিন তাকে আমরা পাইরিডক্সিন ইউজ করব, যেটা ট্রেড নেম হচ্ছে বেনাডান। আমরা সবাই জানি বেনাডান কিন্তু খুব কমনলি ইউজ করা হয় এবং ভেরি ইম্পর্টেন্ট, কারণ আইসোনিয়াজাইড ভিটামিন B6 এর মেটাবলিজমকে মানে একদম ফাংশনটাকে নষ্ট করে দেয়। তার জন্যই কিন্তু আমার পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয়। এই পাইরিডক্সিন যদি আগে থেকে সাপ্লিমেন্টস দেওয়া হয় তাহলে আমার বডিতে ভিটামিন B6 নর্মাল থাকবে এবং পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যাগুলো কিন্তু আটকানো যাবে। আর একটা হচ্ছে এই পেরিফেরাল নিউরোপ্যাথির থেকে অনেক সময় যদি আইএনএচ ইনডিউসড নিউরোটক্সিসিটি হয়, সেই ক্ষেত্রে আমি পাইরিডক্সিন 100 mg পার ডে ডোজ ইউজ করবো, অর্থাৎ নিউরোটক্সিসিটি ডেভেলপড হয়ে গেছে, আমি আগে থেকে পাইরিডক্সিন প্রোফাইল্যাকটিক্যালি ইউজ করিনি, সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টেও আমি পাইরিডক্সিন ইউজ করব, তার ডোজটা কিন্তু হয়ে যাবে 100 mg পার ডে। আর আদার্সের মধ্যে দেখা যায় হেপাটাইটিসও কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট। যখন আমার আইসোনিয়াজাইড ইউজ বন্ধ হয়ে যাবে হেপাটাইটিসও কিন্তু আস্তে আস্তে সাবসাইডস করে যাবে। আর এটা কি করে, এটা অ্যাকচুয়ালি হেপাটোটক্সিক। তাহলে আইসোনিয়াজাইড নিউরোটক্সিকও দেখা গেল, আবার হেপাটোটক্সিকও দেখা গেল। আদার্সের মধ্যে ল্যাথার্জি, ফিভার, অ্যাকনে, র্যাশেস এবং জয়েন্ট পেইন, এই ধরনের সমস্যাও কিন্তু আইসোনিয়াজাইড ইউজে দেখা যায়। সেকেন্ড ফার্স্ট লাইন ড্রাগ অফ এটিডি হচ্ছে রিফ্যাম্পিসিন। দেখা গেছে রিফ্যাম্পিসিনেরও এফিকেসি কিন্তু একদমই আইসোনিয়াজাইডের সাথে সমান। এটাও কিন্তু ব্যাকটেরিওসিডাল ইন নেচার। এটা কিন্তু এক ধরনের সেমি সিনথেটিক ডেরিভেটিভস যেটা পাওয়া যায় স্ট্রেপ্টোমাইসিস মেডিটারিনি থেকে, এবং এটা কিন্তু একটা ব্রডার এফেক্টস রয়েছে, শুধু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নয়, এছাড়াও স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, নিজেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ক্লেপশিয়েল্লা, ইকোলাই, এগুলোর এগেনস্টেও কিন্তু এর এফেক্ট দেখতে পাওয়া যায়। এবং মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এরাও কিন্তু রিফ্যাম্পিসিনে হাইলি সেন্সিটিভ। তো আমরা কিন্তু লেপ্রোসি ট্রিটমেন্টেও রিফ্যাম্পিসিনের ইউজ দেখতে পাই। এটা কিন্তু এক্সট্রা সেলুলার আর ইন্ট্রাসেলুলার অর্গানিজম দুটোকেই এফেক্ট করে, এবং এটা কিন্তু কি করে আমার মোড অফ অ্যাকশন করছে, আমাদের যে সেলুলার আরএনএ সিনথেসিস সেটাকে ইন্টারাপ্ট করছে। কিভাবে? মাইকোব্যাকটেরিয়াল যে ডিএনএ ডিপেন্ডেন্ট বিটা সাব ইউনিট আছে তার সাথে বাইন্ডিং করছে, এবং তার সাথে আরএনএ পলিমারেজটাকে আটকাচ্ছে, পলিমারাইজিং অ্যাকশনটাকে ফাংশনটাকে ব্লক করছে, এবং তার জন্য কি হচ্ছে, আরএনএ সিনথেসিসটা ইন্টারাপ্টস হচ্ছে। পেশেন্টদের যেটা আমি আগেই বললাম যে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্ট একটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে অনেক সময় দেখা যায়, এটা হয় জেনেটিক মিউটেশনসের জন্য। এই যে আরএনএ সিনথেসিস ইন্টারাপ্টস করছে এটা অনেক সময় জেনেটিক মিউটেশন হয়। এই জেনেটিক মিউটেশনটা তখনই হয় যখন রিফ্যাম্পিসিন প্রথমবারে নয় সেকেন্ড টাইম ইউজ হয়, অর্থাৎ এটা কিন্তু প্রাইমারি রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স কিন্তু রেট অনেক কম রাদার দ্যান সেকেন্ডারি। অর্থাৎ কোনো পেশেন্টের হয়তো লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ হয়েছে, প্রথমে ইউজ হয়েছে, তার জন্য জেনেটিক মিউটেশন কোনো কারণে হয়েছে, তো সেকেন্ড টাইম যখন আমি আবার রিফ্যাম্পিসিনটাকে ইউজ করতে চাইছি তখন কিন্তু লেস এফেক্টিভ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। এটা দেখ, এবং রিফ্যাম্পিসিনস আমাদের কিন্তু মেনলি লিভার দিয়ে মেটাবোলাইজড হয়। এই লিভার দিয়ে মেটাবোলাইজড হওয়ার জন্য কিন্তু থ্রু বাইল কিন্তু বডি থেকে এক্সক্রিটেড হয়। ইন্টারাকশনে কি দেখা যাচ্ছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু হাইলি ফেলিউর,
অর্থাৎ রিফ্যাম্পিসিন ট্রিটমেন্টে যে পেশেন্টস রয়েছে, নর্মাল যে ওসিপি রয়েছে, সেগুলোতে কিন্তু কন্ট্রাসেপটিভ ফেলিওর হাই চান্সেস থাকে। তাই কি বলা হয় যে হায়ার ডোজ অফ ইস্ট্রোজেন ইউজ করতে, দ্যাট ইজ 50 মাইক্রোগ্রাম অ্যান্ড মোর। ইফ নট পসিবল দেন অল্টারনেট কন্ট্রাসেপটিভ মেথড কিন্তু ইউজ করতে বলা হয় যারা রিফ্যাম্পিসিন ট্রিটমেন্টে রয়েছে। এবার চলে আসা যাক সাইড এফেক্টসে। সাইড এফেক্টসে হেপাটাইটিস, এটা মেজর। কারণ কি, আমি আগেই বললাম রিফ্যাম্পিসিন কিন্তু লিভারে মেটাবোলাইজড হয়, লিভার দিয়ে বেরোয়, বাইলের দ্বারা এক্সক্রিটেড হয়, সেই জন্য কিন্তু এটা হেপাটিক টক্সিসিটির কারণ হয়ে দাঁড়ায় যদি আমার রিফ্যাম্পিসিন আমার লেভেল বেড়ে যায়। তাছাড়া আর কি দেখা যায়, কিউটেনিয়াস সিনড্রোম দেখা যায়, তাতে কি ফ্লাশিং দেখা যায়, প্রুরাইটাস দেখা যায়, তার সাথে ফেস আর স্কাল্পে র্যাশ দেখা যায়, এবং চোখের লাল ভাব এবং চোখের জল, যেটা ওয়াটারিং অফ আইস বলে, সেটা এই কিউটেনিয়াস সিনড্রোমে দেখা যায়। ফ্লু সিনড্রোম মানে কি, ফিভার্স, হেডেক, চিলস এগুলো দেখা যায়। আর অ্যাবডোমিনাল সিনড্রোমসের মধ্যে নজিয়া, ভমিটিং আর অ্যাবডোমিনাল ক্র্যাম্পস থাকে, অনেক সময় ডায়রিয়াও দেখতে পাওয়া যায়। রিফ্যাম্পিসিন যারা ইউজ করে তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে ইউরিন এবং আদার সিক্রেশনস, সোয়েট, ইউরিন, এগুলো কি হয়, অরেঞ্জ রেড কালার হয়। রিফ্যাম্পিসিন যারা ইউজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনের কালার, ঘামের রং এগুলো কিন্তু অরেঞ্জ রেড কালারের বেরোয়। এটা ভেরি কমন ইন নেচার, যাদের রিফ্যাম্পিসিন ইউজ হয় তাদের ক্ষেত্রে এটা ভেরি কমন। বলা হয় এটাতে সেটা কিন্তু হার্মলেস থাকে, এবং রিফ্যাম্পিসিন যারা ইউজ হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হয় প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করার জন্য, যাতে এই প্রবলেমটা আস্তে আস্তে সাবসাইডস করে যায়। কিন্তু দিনের প্রথম দিকে কিন্তু এই অরেঞ্জ রেড সোয়েট বা অরেঞ্জ রেড কালার ইউরিন কিন্তু কমনলি দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ ভেরি হার্মলেস। রিফ্যাম্পিসিনকে আমরা আর কোথায় ইউজ করতে পারি, লেপ্রোসি ট্রিটমেন্ট, যেটা আমি আগেই বললাম, লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ হয়। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মেনিনজাইটিস ডেভেলপ যেটা করে তার প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করে, এবং যারা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার কেরিয়ার হতে পারে, কেরিয়ার স্টেটে আছে, তাতেও কিন্তু আমরা রিফ্যাম্পিসিন ইউজ করি। এমআরএসএ ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড ও থার্ড চয়েস হিসেবে রিফ্যাম্পিসিন ইউজ করি। মোস্ট ইম্পর্টেন্ট, ডক্সিসাইক্লিন অ্যান্ড রিফ্যাম্পিসিন কম্বিনেশন ট্রিটমেন্ট ইউজ করা হয় ব্রুসেলোসিসে, সেটা কিন্তু ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। তো রিফ্যাম্পিসিন সম্পর্কে এটুকু একটা জেনারেলাইজ ইম্পর্টেন্ট আমি আলোচনা করে দিলাম। নেক্সট ড্রাগ হচ্ছে পাইরাজিনামাইড, যেটা আমরা জেড দিয়ে ডিনোট করি। এটা কিন্তু উইকলি টিউবারকিউলোসিডাল, অর্থাৎ এটা উইকলি ব্যাকটেরিওসিডাল, কিন্তু এটার অ্যাক্টিভিটি বেশি দেখা যায় অ্যাসিডিক মিডিয়ামে, সুতরাং এটার এফেক্টিভ বেশি দেখা যায় ইন্ট্রাসেলুলার ব্যাসিলার ক্ষেত্রে, অর্থাৎ সেক্ষেত্রে পিএইচ লেভেলটা আমার অ্যাসিডিক হয় ইন্ট্রাসেলুলারে, সেই জন্য ইন্ট্রাসেলুলার ব্যাসিলার ক্ষেত্রে কিন্তু এটা মোর এফেক্টিভ, যার জন্যে প্রথম 2 মাসে কিন্তু এটা হাইলি এফেক্টিভ হয়। এই কিন্তু কি করে, রেসিডুয়াল যে ইন্ট্রাসেলুলার ব্যাসিলিসগুলো আছে তাকে কিল করে দেয়। তার জন্য একটা ইম্পর্টেন্ট ইভেন্টস দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় স্টেরিলাইজেশন অ্যাক্টিভিটি। সুতরাং পাইরাজিনামাইড কিন্তু স্টেরিলাইজেশন অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে। কি করে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়ালকে চেঞ্জেস করে, বাই মাইকোলিক অ্যাসিড সিনথেসিসটাকে ব্লক করে দেয়, এবং তার জন্য মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়ালটা কিন্তু একটা অ্যাক্টিভ মেটাবোলাইট পাইরাজিনয়েড অ্যাসিডে চেঞ্জেস হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, মাইকোলিক অ্যাসিডটা আমার নষ্ট হচ্ছে, এবং এটা দেখা গেছে যে মেনিনজিয়াল টেবির ক্ষেত্রে কিন্তু হাইলি ইউজফুল। পাইরাজিনামাইড এটাও লিভার দিয়েই মেটাবোলাইজড হয়, এবং তার জন্যে কিন্তু হেপাটোটক্সিসিটি লক্ষ্য করা যায়, এবং অনেক সময় পেশেন্টের মধ্যে হাইপার ইউরেসিমিয়া দেখা যায়, যেটা হচ্ছে আমার ইউরিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিশন হয়ে যায়। আমরা জানি যে ইউরিক অ্যাসিড সিক্রেশন করে বাই কিডনি, এবং এই হাইপার ইউরেসেমিয়ার জন্য কিন্তু গাউট দেখতে পাওয়া যায়। নেক্সট ড্রাগ হচ্ছে ইথামবিউটল। একমাত্র ফার্স্ট লাইন ড্রাগসের মধ্যে ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে ইথামবিউটল, ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার। এটা কি করছে, এটা কিন্তু আমার মাল্টিপল যে ব্যাসিলাস রয়েছে তাদের কিন্তু
ফার্স্ট মাল্টিপল স্ক্লেরোসিস ক্ষেত্রে এফেক্টিভ, এবং এটা কিন্তু অবভিয়াসলি আমাকে কনজয়েন্ট দিতে হবে। বলা হয় যে ট্রিপল থেরাপির সাথে দেওয়া হয়, তার মানে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এর সাথে কিন্তু ইথাম্বিউটালটাকে কম্বাইন হইতে ইউজ করবে, অর্থাৎ ইথাম্বিউটাল কিন্তু একা ইউজ করা যাবে না। কি করছে ইথাম্বিউটাল? অ্যারাবিনোসিল ট্রান্সফারেজ বলে একটা কম্পোনেন্ট আছে, তার সাথে ইন্টারফেয়ার করে এবং তার জন্য সেল ওয়ালে থাকা মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ব্লক করে। সাইড এফেক্টস কি দেখতে পাওয়া যায়? অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস হচ্ছে চোখের সমস্যা। এটা মনে রাখলে খুব ভালো হয় যে ইথাম্বিউটাল ডিনোটস ফর ই, এবং সাইড এফেক্টস হচ্ছে আই ডিসঅর্ডার, সেটাও কিন্তু ই দিয়েই ডিনোট হচ্ছে। এটা মনে রাখার জন্য খুব ভালো। অপটিক নিউরাইটিসে কি কি দেখা যায় সেটা হলো আমার ভিজুয়াল অ্যাকুইটি, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, তার সাথে হচ্ছে আমার ভিজুয়াল ফিল্ডস ডিফেক্টস দেখতে পাওয়া যায় অপটিক নিউরাইটিস। অর্থাৎ অপটিক নিউরাইটিস কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট সাইড এফেক্টস, এবং যদি কোনো পেশেন্ট টিবি পেশেন্টে অপটিক নিউরাইটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইথাম্বিউটাল কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ আমরা ইউজ করব না। কিন্তু ইথাম্বিউটাল সেফ ইন প্রেগনেন্সি। আর লাস্টলি আলোচনা করব স্ট্রেপ্টোমাইসিন। ফার্স্ট লাইন ড্রাগ অফ এটিডির লাস্ট ড্রাগ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন ইনজেক্টেবল ফর্মে কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু সব থেকে ওল্ডেস্ট অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। আগেকার দিনে এটিডি ট্রিটমেন্ট অর্থাৎ অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট রেজিমেনে কিন্তু ওয়াইডলি ইউজ হতো, কিন্তু এখনকার দিনে কিন্তু এটা কমে গেছে। এটা কিন্তু ব্যাকটেরিওসিডাল ইন নেচার, এবং এটা কিন্তু অনলি এক্সট্রা সেলুলার ব্যাসিলাইকেই কিল করতে পারে, কারণ এটা হচ্ছে পুয়ার পেনিট্রেশন ফাংশন। এবং স্ট্রেপ্টোমাইসিনের এফিকেসি কিন্তু আইসোনিয়াজাইড, রিফাম্পিসিনের থেকে অনেক কম। আগেকার দিনে স্ট্রেপ্টোমাইসিন ইনজেক্টেবল ফর্মে ইউজ হতো, এবং দেখা গেছে যেই সব টিবি পেশেন্টসের ক্ষেত্রে অনলি স্ট্রেপ্টোমাইসিন অ্যালোন ট্রিটমেন্ট করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাপস কেস অনেক বেশি। সেই জন্য স্ট্রেপ্টোমাইসিনের ইউজ কিন্তু এখন অনেক কমে গেছে। এবং সাইড এফেক্টসের মধ্যে দেখা যায় ওটোটক্সিসিটি, যেটার কারণ হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ ড্যামেজ, এবং এর জন্য এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ, ইটস নট আ রিভার্সিবল ড্যামেজ, ইট ইজ আ ইরিভার্সিবল ড্যামেজ, ইটস নট ডোজ ডিপেন্ডেন্ট। দেখা গেছে প্রত্যেক 5 জন মানুষের যদি স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন ব্যবহার করা হতো তাতে 1 জন করে মানুষের কিন্তু ওটোটক্সিসিটি দেখা যায়। সুতরাং বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেকটাই টক্সিক এফেক্টস রয়েছে, সেই জন্য কিন্তু স্ট্রেপ্টোমাইসিনের ইউজ এখনকার দিনে কমে গেছে। এখন ফার্স্ট লাইন ট্রায়াল হিসেবে এইচআরজেডি, দ্যাট ইজ আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথাম্বিউটাল, এই কম্বিনেশনে ইউজ করা হয়। এবং ইট ইজ অলসো কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, কারণ ফিটাল ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভকে ড্যামেজ করে দেয়। স্ট্রেপ্টোমাইসিনকে অনেক সময় সাপ্লিমেন্টাল ফার্স্ট লাইন ড্রাগ বলা হয়। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিনে কিন্তু একমাত্র ফার্স্ট লাইন ড্রাগ ইনজেক্টেবল ফর্মে ইউজ করা হয়। আর স্ট্রেপ্টোমাইসিনের ইউজ একসময় অনেক করা হলেও এখন কিন্তু রেয়ারলি ইউজ করা হয়। আজকে আমি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ এটিডি আলোচনা করলাম। এর পরের পার্টে থাকবে এটিডি সেকেন্ড লাইন ড্রাগস, এবং ক্যাটেগরি ওয়াইজ কিভাবে কোন ট্রিটমেন্টকে আমরা ইউজ করছি সে ব্যাপারেও আমরা ডিসকাস করব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক বাটনে ক্লিক করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজেদের মধ্যে অনেক বেশি শেয়ার করে দেবে। আরও নতুন নতুন টপিক জানার জন্যে অবভিয়াসলি বেল বাটনটাকে ক্লিক করে রাখবে। আজকের জন্য টাটা সবাইকে।